দেবী বিদায়ের দিন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আরও ৩-৪ দিন থাকতে পারে গভীর নিম্নচাপের প্রভাব। ফেনীর দাগনভূঞায় বাস উল্টে ৩ জন নিহত, আহত বেশ কয়েকজন। নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনায় প্রাণ গেছে আরও ৫ জনের। জুলাই অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে ভুয়া মামলা, ভুলে ভরা তথ্যে ২৫০ জন আসামি তদন্ত প্রতিবেদনে জমা দিয়েছে পুলিশ। ফ্যামিলির বাইরে অনেকে মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। ১৯ তারিখে আমাদের রাসিয়া থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। রবিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। আমার ছেলের মামলার বাদে আমি নিজে। ভরা মৌসুমেও দেখা মিলছে না বড় ইলিশের। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দি জাল ব্যবহারকে দুষছেন জেলেরা। ট্রলিং এর বেশি সমস্যা করে বিদায় মাছটা আর কি ধরা কম পড়ে। বড় মাছও কম হইতে দেয় না। বড় মাছ ট্রলিং এই মাছটা সম্পূর্ণ এলাকায়। প্রতিমা বিসর্জনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই সরাসরি যাব রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, রাজশাহীতে প্রতিমা বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, ভক্তরা কি বলছেন? তাদিন প্রতিমা বিসর্জন চলছে বিকেল থেকে এবং আমি রয়েছি রাজশাহীর পদ্মার পাড় মুন্নুজান ঘাটে। এই ঘাটে মোট এখন পর্যন্ত 18টি পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হয়েছে এবং 82টি কিন্তু মণ্ডপ থেকে এই ঘাটে প্রতিমা বিসর্জন হবে। প্রথম অবস্থাতে আমি দেখছি যে শঙ্করস্বর উলুধ্বনি এবং ঢাক, কাসর, ঘণ্টা বাজিয়ে রাজশাহীর মোট 103টি রাজশাহী নগরীতে পূজা মণ্ডপ রয়েছে। সেই পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো আনা হচ্ছে এবং আনার পরে রাজশাহীর মুন্নুজান ঘাটে সেখানে গাড়ি থামিয়ে নামানো হচ্ছে এবং নদীর ঘাটের ঠিক সামনেই সেখানে ঘুরিয়ে এরপরে নিচে নামিয়ে কিন্তু রাজশাহীর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন চলছে। বিকেল থেকে এখন পর্যন্ত মোট 18টি প্রতিমা বিসর্জন হয়েছে এবং রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সকলে নিজের পরিবার পরিজন ছোট বড় সকলেই প্রতিমা বিসর্জনের জন্য এসেছেন এবং দেখছেন। সেই সাথে সাথে এখানে একটু পরে সন্ধ্যার পরে যেহেতু নিরাপত্তার বিষয়টি রয়েছে এবং সেক্ষেত্রে পর্যাপ্ত আলো রয়েছে, পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা রয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছে। এছাড়াও সার্বিক বিষয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এই মুন্নুজান ঘাট এই ঘাটে কিন্তু রয়েছে। এখন আসলে প্রতিমা বিসর্জন এই মুহূর্তে হচ্ছে না, তবে একটু পরে হয়তো বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা আনা হবে, এরপরে বিসর্জন হবে এবং প্রতিমা বিসর্জনের যে 18টি প্রতিমা বিসর্জন হয়েছে সেগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমাদের পেছনেই কিন্তু এই পদ্মা নদীতে নামিয়ে তারপরে প্রতিমা বিসর্জন চলছে এবং এই ঘাটে এখন পর্যন্ত 18টি প্রতিমা বিসর্জন হয়েছে এবং সন্ধ্যার পরে হয়তো প্রতিমা বিসর্জন আরও বাড়বে এবং রাত পর্যন্ত রাজশাহীর যে পদ্মা নদীর মুন্নুজান ঘাট, এই ঘাটে মোট 82টি প্রতিমা বিসর্জন হবে। তাজনীন। ধন্যবাদ তারেক। এবার যাচ্ছি সিলেটে সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, সিলেট নগরীতে কোথায় প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে, সেখানে ভক্তদের ভিড় কেমন? আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক চাঁদনী ঘাটে এবং বিকেল 4:30টার পর থেকে মূলত এখানে প্রতিমা নিরঞ্জনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবার সিলেট নগরীতে প্রায় 200 শতাধিক পূজা মণ্ডপে
যেহেতু আসলে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, ফলে ধীরে ধীরে আসলে এই যে মণ্ডপগুলো থেকে যে প্রতিমা, সেই প্রতিমাগুলো এই চাঁদনী ঘাটে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত সম্ভবত 20টির মতো প্রতিমা এখানে নিরঞ্জন করা হয়েছে। চাঁদনী ঘাট সিলেটের ঐতিহাসিক স্থাপনা, এবং আমরা দেখেছি যে যারা এই আয়োজকরা রয়েছেন প্রতিটি পূজা মণ্ডপের, তাদের নিজস্ব ভলেন্টিয়ারের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, তারাও কিন্তু এখানে নিরাপত্তা এবং পাশাপাশি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা এখানে করে রেখেছেন। এবং আমরা দেখেছি যে এই যে আমরা যে একটি উৎসব মুখর পরিবেশ, বলতে গেলে শুধুমাত্র যে প্রতিমা নিরঞ্জনের জন্য সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন তেমনটি নয়, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষকেও আমরা দেখেছি যে এখানে এসে এই যে প্রতিমা নিরঞ্জনের যে উৎসব, সেই উৎসবে নিজেরা সামিল হয়েছেন। পাশাপাশি যেখানে প্রতিমা নিরঞ্জন হচ্ছে সিলেটে আলী আমজদের ঘড়ির পাশে আসলে এখানে প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে আসলে দুর্গাপুজো উপলক্ষে তাদের যে অভিব্যক্তি, তাদের যে আনন্দ, তারাও যে আসলে এক কাতারে নেমে এসেছেন সেই কথাগুলো বলছেন। এবং প্রত্যেকে বলছেন এই যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা হচ্ছে সার্বজনীন উৎসব, এবং তারা বলছেন যে এই আসলে ধর্ম যার যার এবং রাষ্ট্র সবার, রাষ্ট্র প্রত্যেকটি ধর্মীয় আচার অনুষ্ঠানে যে যার ধর্ম পালন করবে, সেখানে যাতে রাষ্ট্র তার মতো করে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে, নিরাপত্তা নিশ্চিত করে, সেই দাবিগুলো, সেই প্রত্যয়গুলো উঠে আসছে। এবং যারা এখানে প্রতিমা নিরঞ্জন করতে আসছেন সেই সনাতন ধর্মাবলম্বীরা আমাদেরকে জানিয়েছেন তারা মায়ের কাছে এবার চেয়েছেন যে পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে যে আসলে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ সহ নানাবিধ আসলে সংকট লেগে আছে, সেই সংকট থেকে যাতে পৃথিবী উত্তরণ পায়, পৃথিবী যাতে ভালো থাকে, পৃথিবীর সকল ধরনের আসলে উদ্বেগ, উৎকণ্ঠা যাতে শেষ হয়ে যায়, সেই কথাগুলো বলছেন। পৃথিবীর সকল নির্যাতিত মানুষ যাতে আসলে মুক্তি পায়, সেই প্রত্যয়ে পাশাপাশি বাংলাদেশে সকল ধরনের সংকট থেকে বাংলাদেশ যাতে ভালো থাকে, মুক্ত থাকে, সেই প্রত্যয়, সেই প্রার্থনাগুলো তারা এখানে করছেন। ধন্যবাদ নাবিল। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, প্রতিমা বিসর্জনের কি অবস্থা বরিশালে? প্রতিকূল আবহাওয়ায় কোনো কিছু দেখছেন কিনা? তাজনীন, বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শেষ হচ্ছে, এবং বিসর্জনের প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি কীর্তনখোলা নদীর তীরে চরকাওয়া খেয়াঘাট, এবং এখানেই প্রতিমা বিসর্জন হবে। এবং বিসর্জনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আসলে কোনো প্রতিমা এখানে নিয়ে আসা হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে 47টি দুর্গা পূজা মণ্ডপ রয়েছে, এবং অন্তত 18 থেকে 20টি প্রতিমা এই চরকাওয়া খেয়াঘাটে নিয়ে এসে কীর্তনখোলা নদীতে বিসর্জন করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিমা নিয়ে আসা হয়নি, তবে সকল প্রস্তুতি এখানে শেষ হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন, এবং তারা নদীর তীরে যেভাবে টহল দিচ্ছেন বা নিরাপত্তা জোরদার করেছেন, পাশাপাশি তাদের যে স্পিড বোর্ড রয়েছে বা গান বোর্ড রয়েছে, সেই বোর্ডের মাধ্যমে নদীতেও তারা টহল দিচ্ছে, যাতে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। পুরো শারদীয় উৎসব যেভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, সেই উৎসবমুখর পরিবেশেই যাতে আজ এই প্রতিমা বিসর্জন করা এখানে হয়। এবং বরিশাল নগরীতে যে 47টি প্রতিমা দুর্গা পূজা মণ্ডপ রয়েছে, এর মধ্যে অন্তত 10 থেকে 15টি মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে না, এটি স্থায়ী প্রতিমা। এবং অন্য যে প্রতিমাগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই কীর্তনখোলা নদীর তীরে নিয়ে আসা হবে, এবং এই যে চরকাওয়া খেয়াঘাট এখানে বিসর্জন করা হবে। এবং এই বিসর্জনকে কেন্দ্র করে দেবী ভক্তদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এই কীর্তনখোলা নদীর তীরে জড়ো হচ্ছেন দেবী বিসর্জন দেখার জন্য। এবং দেবী বিসর্জনকে কেন্দ্র করে আসে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই এখানে 3টি ঘাট রয়েছে। আসলে কোন ঘাট থেকে বিসর্জন হবে এটি আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। 3টি ঘাট থেকে হতে পারে বা নির্দিষ্ট এই চরকাওয়া ঘাট থেকে হতে পারে। এর জন্য যে 3টি ঘাট, প্রত্যেকটি ঘাটেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে, এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন,
কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের আমরা টহল দিতে দেখেছি এবং পূজা কমিটির যা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কিন্তু এরই মধ্যেই ঘাটে এসছেন। তারা জানিয়েছেন যে বিকেল 4টা নাগাদ একটি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটি হয়নি। এ কারণে আসলে তাদের সময়। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রবীর, যেটি জিজ্ঞেস করছিলাম যে আপনার ওখানে প্রতিমা বিসর্জন কখন শুরু হবে? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুলনাতে কেমন? মধ্যেই শুরু হবে এবং খুলনা মহানগরীর 6টি নির্দিষ্ট জায়গা রয়েছে তাজরিন, সেই সব জায়গায় প্রতিমা বিসর্জন হবে। এছাড়াও তাদের কাছে কাছাকাছি নদী রয়েছে, সেখানেও প্রতিমা বিসর্জন হবে। নিরাপত্তার বিষয়ে যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের কর্মকর্তারা তারা বরাবরই মাঠে ছিল, এখনও মাঠে আছে এবং বিসর্জন পর্যন্ত তারা সেখানে থাকবেন। একই সাথে মন্দির এবং মন্দির সংলগ্ন আশপাশের এলাকায় তারা নিরাপত্তা দিচ্ছে। আমরা রয়েছি নগরীর শীতলবাড়ি মন্দিরে, দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে এই মুহূর্তে সিঁদুর খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন, যারা সধবা নারী থাকে, বিবাহিত নারী থাকে যারা, তারা দেবীকে বিদায় দেওয়ার আগ মুহূর্তে তার কপালে এবং তার পায়ে সিঁদুর দিয়ে একই সঙ্গে তাকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এমন আশীর্বাদ তারা দেবীর কাছে চেয়ে রাখেন যে নিজের সিঁদুরটি যেন অক্ষয় হয়, নিজে যেন স্বামী, সন্তান, পরিবারের অন্য সদস্যদের নিয়ে সারাটি বছর সুখে শান্তিতে কাটাতে পারে। হিন্দু নারীরা মনে করেন যে সিঁদুর হচ্ছে ক্ষমতার প্রতীক, সিঁদুরের রং লাল, এটি উৎসাহের প্রতীক এবং উদ্দীপনার প্রতীকও বটে। সে কারণে সিঁদুরের এই যে মাহাত্ম্য এবং গুরুত্ব, অর্থাৎ শুধুমাত্র সধবা নারীরাই কপালে সিঁদুর পরতে পারে, সেজন্যই সেই সিঁদুরকে দেবীর কপালে লেপন করে তাকে মর্ত থেকে কৈলাসে যাওয়ার যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করে। শুধু এমনটি না, আমাদের পার্থিব জীবনেও প্রায় একই রকম। কারণ কন্যা সন্তানরা যখন পিতৃগৃহে আসে তখন যেমন আনন্দের বন্যা বয়, এবং সেই সন্তান যখন আবার গৃহ ছেড়ে চলে যায় তখন বিরহের সেই সুর। এবং তাকে বরাবরই কিন্তু সিঁদুর পরিয়ে তাদের মা কাকি যারা থাকে, পরিবারের যারা গুরুজন থাকেন, তারা কিন্তু সিঁদুর পরিয়ে কন্যাকে আবার স্বামী গৃহে পাঠায়। একইভাবে দেবী দুর্গা যেমন শ্বশুরালয় থেকে মর্তে এসেছিল, মর্ত থেকে তিনি আবার ফিরে যাবেন, তাকে সিঁদুর পরিয়ে এমনভাবে বিদায় দেওয়া হয় তিনি যেন সামনের বছর আবার ফিরে আসেন এবং নিজের কপালে সিঁদুরটি যেন অক্ষয় থাকে। যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এমনটি চলে আসছে। সেই ধারাবাহিকতায় আজকে এই সিঁদুর খেলা প্রতিটি মন্দিরেই কিন্তু এটি অনুষ্ঠিত হচ্ছে এবং একই সঙ্গে প্রতিমা বিসর্জনেরও আয়োজন চলছে। তাজরিন, অনেক ধন্যবাদ প্রবীর। দুর্গোৎসবের যবনিকা। সনাতন ধর্মমতে ষষ্ঠীতে সন্তান সন্ততি নিয়ে কন্যারূপে বাপের বাড়ি মর্তে আসেন দেবী। দশমীতে বিদায় নিয়ে ফিরে যান স্বামীর বাড়ি কৈলাসে। এই আগমন ও প্রস্থানের মধ্যেই চলে 5 দিনের শারদীয় মহাযজ্ঞ। দুর্গাপূজার সমাপ্তিতে অসুর বধ শেষে শান্তরূপে স্বমহিমায় ফিরে যান দেবী। তাই বিসর্জন মানে অশুভ শক্তির উপর সত্যের চূড়ান্ত বিজয়ের জয়গানও। তবে এই বিসর্জন শুধু প্রতিমার নিমজ্জনেই সীমাবদ্ধ নয়। ভক্তকুলের বিশ্বাস, নশ্বর পৃথিবীতে সৃষ্টি হলেই বিনাশ অনিবার্য। তবে সমাপ্তির মাঝেই থাকে নতুন সূচনার অঙ্গীকার। তাই তো ফের ধরায় ধরা দেবেন দুর্গতি নাশিনী। সনাতনীরা কখনো শুধুমাত্র মাটির বা খড়ের মূর্তিকে পূজা করে না, তার ভিতরে যে ভাবার্থ রয়েছে, অর্থাৎ মন্ত্রপুত তাকে যে চিন্ময়ী রূপ দেওয়া হয়, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এবং দশমীতে আমরা কিন্তু আবার ওই যে প্রাণটা দিয়ে দেওয়া হয়েছিল আবার কিন্তু তাকে ফেরত নিয়ে আসা হয় এবং অর্থাৎ মাকে কিন্তু বিসর্জন দেওয়া হয়। এবং এটি দেখেন মানুষের জীবনেও এরকম, কিন্তু মানুষের জীবনে একবার জন্ম হয়, আবার তার একটি বিসর্জন হয় বা একটা মৃত্যু হয়। প্রতিমা গড়ার মূল উপাদান মাটি ও জল। সেই জলেই দশভুজা দেবীর বিসর্জন। প্রকৃতি থেকে এসে আবার প্রকৃতিতেই ফিরে যাওয়া যাপিত জীবনের এক গভীর মহাচক্র। মাটির প্রতিমা পুজো করি, এটা প্রকৃতির পুজো। সনাতন ধর্ম প্রকৃতি থেকেই সৃষ্টি এবং এই যার জন্য আমাদের পুজো দিয়ে গাছপালা,
ফল ফুল প্রকৃতির যে যে জিনিস সৃষ্টিকর্তা যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে দিয়ে আমরা সেই মাতৃশক্তিকে আরাধনা করি। আমাদের বেদে বলা আছে একম এব দ্বিতীয়ম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই যে বহু হতে পারেন, এই বহু থেকেই আমাদের এই প্রকৃতির পুজো। চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়না দেবীর প্রাণ প্রতিষ্ঠা, দশমীতে দর্পণের মাধ্যমে নিজ হৃদয়ে তা ধারণ করেন বলে বিশ্বাস সনাতনীদের। তাই প্রতিমার বিসর্জন হলেও দেবী থেকে যান ভক্তদের মননে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সকাল থেকে হবিগঞ্জে টানা বৃষ্টি, মাধবপুর ও চুনারুঘাটে ভারী বর্ষণে চা বাগানের শুকনো ছড়া খালগুলো প্রাণ ফিরে পেয়েছে। কোথাও কোথাও সড়কে দেখা দেয় সাময়িক জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতেও দেখা দেয় জলাবদ্ধতা। কাতালগঞ্জ, আগ্রাবাদ, জেসি সহ বেশ কিছু এলাকায় সড়কে পানি থাকায় ব্যাহত হয় যান চলাচল। গণপরিবহন সংকটে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশায় বেশি ভাড়া আদায়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এলাকাবাসী জানায়, ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হয় তাদের। বাসা থেকে বাইরে করতে পারতেছি না, যানবাহনের ডবল ভাড়া, এখানে তো শান্তি নাই। একটু সামান্য বৃষ্টি হলে চুরুক পর এটা একেবারে ডুবে যায়। নালাটা পরিষ্কার করলো, আবার দিন শেষে জনগণে আবার অপরিষ্কার করে ফেলতেছে, ওই কারণেই। সকাল থেকেই মেঘাচ্ছন্ন উপকূলীয় জেলা সাতক্ষীরার আকাশ। কখনো গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। প্রচুর বর্ষা আছে, মানে এলাকা মানে ঘেরবেড়ি চলে যাবে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এখন যে সাতক্ষীরা যাবো ডাক্তার দেখাচ্ছি যাতে পারছি না, বিশাল ভোগান্তিতে আছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ফেনী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরল 5 জনের প্রাণ, আহত হয়েছেন অন্তত 8 জন। সকালে ফেনী নোয়াখালী সড়কের সিলোনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে যায়। হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে বাসটি নোয়াখালী যাচ্ছিল। সিলোনিয়া বাজার পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চাপায় 2 জন নিহত হয়েছেন। ভোরে কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা হয়। এছাড়া ঝিনাইদহে 2 ও পাবনায় 1 জনের প্রাণ গেছে সড়ক দুর্ঘটনায়। আবারও জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের নাম ব্যবহার করে আদালতে মামলা করেছে একটি চক্র, যেখানে ভুলে ভরা তথ্যে আসামি করা হয় 252 জনকে। তবে পুলিশ বলছে, তদন্ত করে প্রতিবেদন দেয়া হয়েছে আদালতে। গেল বছর ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সায়েদ মাহমুদ খান। ছেলে হত্যার বিচার চেয়ে সে সময় সাভার মডেল থানায় মামলা করেন বাবা বাহাদুর খান। সেই মামলার তদন্ত চলছে এখনো। বছর পার হলেও দেখা যায় সায়েদের নাম ব্যবহার করে আরেকটি মামলা হয়েছে ঢাকার আদালতে, যেখানে মামলার বাদী রফিকুল ইসলাম নিজেকে পরিচয় দেন সচেতন নাগরিক হিসেবে। তবে ছায়েদের পরিবার কিংবা গ্রামের কেউই চেনেন না বাদী রফিকুলকে। রফিকুল নামে এটার আমি মনে করেন যে বলতে পারলাম না সঠিক। এটা না, আমার ছেলের মামলার বাদে আমি নিজে, আমার ছেলের মামলা নিজে আমি বাদী। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওর মামলা, ওটাও আমি বাদী নিজে। আর সাভারে যে মামলা হয়েছে এটাও আমি নিজে। আদালতে দাখিল করা মামলার বিবরণীও ভুলে ভরা। সায়েদ মাহমুদ 20 জুলাই বিকেলের সাভারের গুলিবিদ্ধ হয়ে মারা গেলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 19 জুলাই। ঘটনাস্থল দেখানো হয়েছে আশুলিয়া থানার সামনে। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা স্থানীয় কারো কাছে নেই এমন কোনো তথ্য। 19 তারিখে আমাদের আশুলিয়া থানার সামনে কোনো গোলাগুলি হয়নি। 19 জুলাই ছোটখাটো আন্দোলন মিছিল হয়েছে বাইরে, কোনো মৃত্যুর ঘটনা ঘটছে? ফ্যামিলির বাইরে অনেকে
মামলাটাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে। একজনের মামলা আরেকজন দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। তবে পুলিশ বলছে আদালতের নির্দেশে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। 19 তারিখে তারা অভিযোগ দিয়েছে, কিন্তু আসলে এই অভিযোগের ঘটনা তো সাভার থানায়, আমার থানায় নয়। এই জন্য আমি ওইভাবে অভিযোগটা তদন্ত করে পাইনি। একজন শহীদকে নিয়ে এমন প্রতারণায় ক্ষুব্ধ সায়েদ মাহমুদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা এলাকার মানুষ। ছেলে গেছে আমার জায়গায় বলছে আমি বুঝতেছি, আমার কথা বলছি আমার ছেলের জন্য যেন ভালো মানুষ, কোনো ভালো মানুষ যাতে নাকি ইতি না পড়ে। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। ছোট ইলিশে সয়লাব বাজারঘাট, কিন্তু আগের মতো বড় ইলিশের দেখা যায় না। শুধু বাজার নয়, জেলেদের জালেও বড় ইলিশ ধরা পড়ে কালে ভদ্রে। কিন্তু এর পেছনের কারণ কি? কেন আগের মতো বড় ইলিশ মিলছে না? সেই উত্তর থাকছে পটুয়াখালী থেকে সহকর্মী জাকারিয়া হৃদয়ের পাঠানো 2 পর্বের প্রতিবেদনের শেষটিতে। ঘাটে বাঁধা ছোট বড় বিভিন্ন ট্রলার, উত্তাল নদীর বুক চিরে এসব ট্রলারে করেই মাছ আহরণ করেন মৎস্যজীবীরা। একসময় ভরা মৌসুমে জালে ধরা পড়ত বড় ইলিশ, এখন তা সুদূর অতীত। বেশিরভাগ সময়ই ছোট ইলিশ নিয়ে ফিরতে হয় জেলেদের। বড় ইলিশের দেখা মেলে কালে ভদ্রে। ট্রলিং এর বেশি সমস্যা করে বিদায় মাছটা আর কি ধরা কম পড়ে। গুড়া মাছটা কম মারণে মানে এবছর আমাকে বাংলাদেশে আলাদা মানে গুড়া মাছটা ভালো পাইতেছে। তবে ইলিশের এই আকাল কি পুরোটাই প্রাকৃতিক? শুধুই কি জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইলিশ কম পাওয়া যাচ্ছে? কাঠবডিগুলো এইগুলো হলো একেবারে উপরে আইসিয়া ট্রলিং করার পর যে গুঁড়া মাছগুলো সব মেরে ফেলে তার সেই জন্য মাছের প্রজনন হারটা কম হয়ে গেছে। বড় মাছও কম হইতে দেয় না বড় মাছ, ট্রলিং এই মাছটা সম্পূর্ণ এলায়। আড়তদারদের অভিযোগের সত্যতা মিলে নদী তীরবর্তী ঘাটেও দেদারসে অবৈধ বেহুন্দি জাল তৈরির কাজ চলছে। নদীমোহনায় ট্রলিং বোটের দেখাও মিলছে হরহামেশায়। এসব বন্ধের দাবিতে পটুয়াখালী ও বরগুনার জেলেরা কয়েক দফা মানববন্ধন করেছে। আইন অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ এসব বোট ও জাল জব্দ করা হচ্ছে বলে জানালেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। অ্যাডিশনাল মানে 40 মিটার গভীরতার ভিতরে তারা মাছ ধরবে। এই জায়গাতে কিন্তু এই টোল রুটা লাগানো নিষেধ, অবৈধ। সামুদ্রিক আইন 2020 এই ধারা অনুযায়ী আমরা আমাদের অভিযান, মোবাইল কোর্ট এবং বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেশনাল ওয়ার্ক যেটা করা আমাদের চেষ্টা অব্যাহত থাকে। ইলিশ রক্ষায় ট্রলিং বোট ও বেহুন্দি জাল নিষিদ্ধের পাশাপাশি গবেষণা করে মা ইলিশের প্রজননের পথ বাধাহীন করার দাবি মৎস্যজীবীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।